ভাই তাহলে আগে দিয়ে শুরু হলো, তাহলে রেকর্ডিং আমাদের শুরু হয়ে গেছে। এখন আমরা ওইটা আসি। শোনো, তাহলে আমরা আজকে যে মেথডটা করব সেই মেথডটা কি? কমপ্লিমেন্টেশন কি মেথড। এই কমপ্লিমেন্টেশন মেথড মানে কি, যতটুকু কাজ আমরা কমপ্লিট করব ঠিক ততটুকু কাজের আমরা প্রফিটটা বের করব। ঠিক আছে? মনে করো একটা কাজে 100% মধ্যে আমরা 40% কাজ কমপ্লিট করছি, তাহলে আমরা প্রফিটটা বের করব ঠিক 40%, আর বাদ বাকি 60% প্রফিটটা আমরা আপাতত বের করব। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টেশন মেথডের মেন উদ্দেশ্যটা কি হবে কি, যতটুকু কাজ কমপ্লিট করছি অতটুকু কাজের কি প্রফিটটা বের করব। ক্লিয়ার? জি ভাই ওকে, তাহলে এখন দেখো আমি অঙ্কটা তোমাদের দেখাইতেছি কি লেখা আছে। প্রবলেম 1, এটা কিন্তু 2012 সালে 15 নম্বর প্রশ্ন ছিল। ঠিক আছে? প্রশ্নটা কি লেখা আছে, ডিউরিং 2010 বাশার কোম্পানি স্টার্টেড এ কনস্ট্রাকশন জব উইথ এ কন্ট্রাক্ট প্রাইস কত? 16 লক্ষ টাকা। মানে বাশার কোম্পানি একটা কন্ট্রাক্ট নিছে, কন্ট্রাক্টের মূল্য কত? 16 লক্ষ টাকা। দি জব ওয়াজ কমপ্লিটেড ইন 2012। মানে এখানে জব মানে চাকরি না, এই জব মানে কি একটা কাজ রয়েছে। ঠিক আছে? কাজ। হ্যাঁ, জি এই ভাই জব মানে চাকরি না, জব মানে কি একটা কাজ রয়েছে। মানে এই কাজটা শেষ হলো কত সালে? 2012 সালে। ঠিক আছে? লেখা আছে দি ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল। লেখাটা কি বোঝা যায় না? একটু জি বোঝা ভাই যায় জুম না? করলে বলো ভাই। ওকে, গুড। এখন দেখো আমাদের প্রশ্নে কি বলা আছে, আমাদের এখানে 4টা জিনিস দিয়েছি। 4টা জিনিস আমি তোমাকে সুন্দর করে বলতেছি, ভালো করে খেয়াল করো। প্রথম লেখা আছে, এই জিনিসটা বলা কিছু না, তাহলে আমি বলতেছি কস্ট ইনকার টু ডেট। দেখছো? কস্ট ইনকার টু ডেট বোঝা যায়? জি ভাই কস্ট ইনকার করতে। হ্যাঁ, কস্ট ইনকার টু ডেট 2010-এ 4 লাখ টাকা, 11-তে 8,25,000 এবং 12-তে 10,70,000 টাকা। এখন আমাকে বুঝতে হবে এই কস্ট ইনকার টু ডেট জিনিসটা কি। কস্ট ইনকাম টু ডেট জিনিসটা হচ্ছে আমরা যে তারিখে আমরা হিসাব করব ঠিক ওই তারিখ পর্যন্ত আমাদের এই কন্ট্রাক্ট প্রাইসের জন্য কত টাকা ব্যয় হয়েছে, ওটাকে বলা হয় কস্ট ইনকাম টু ডেট। ঠিক আছে? হ্যালো, তাহলে কস্ট ইনকাম টু ডেট কি, আমরা যে তারিখে হিসাব করব ওই তারিখ পর্যন্ত কন্ট্রাক্টের কতটুকু কস্ট হয়েছে এটাকে বলা হয় কি কস্ট ইনকাম টু ডেট। ওকে, তারপরে আমাদের আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এই এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট মানে কি, আমরা যখন এস্টিমেট করছি ওইটা কমপ্লিট হলে কতটুকু খরচ হয়েছে। যেমন 6 লক্ষ টাকা 2010-এ, 2011 সালে কত? 2,75,000, এবং 2012 সালে কি আছে? বিল আছে। তারপর লেখা আছে বিলিং টু ডেট। এই বিলিং টু ডেট মানে কি, যে তারিখে আমরা হিসাব করতেছি ওই তারিখ পর্যন্ত আমার কত টাকা বিল হয়েছে, এটাকে বলা হয় বিলিং টু ডেট। বিলিং টু ডেট আমাদের 2010-এ আছে 3 লাখ, 9 আছে 9 লাখ, এবং 12-তে আছে কত? 16 লাখ টাকা। আর তারপর লেখা আছে কালেকশন টু ডেট। কালেকশন টু ডেট মানে কি, আমরা যে তারিখে হিসাব করতেছি ওই তারিখ পর্যন্ত আমরা জেনাদের কাছে কত টাকা রিসিভ করছি। যেমন আমি তোমাকে বলতেছি আমি 2010 সালে হিসাব করতেছি, 2010 সালে কস্ট ইনকাম টু ডেট আমাদের কত টাকা বলো তো দেখি? 4 লাখ। 4 লাখ টাকা। এইটা আমরা কি করছি? কস্ট ইনকাম টু ডেট, মানে ওই ডেটে আমাদের 4 লাখ টাকা কি হচ্ছে? কস্ট হয়েছে। ঠিক আছে? তারপর আমাদের বলা আছে এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, মানে এই ডেটে আমাদের ওই কাজটা কমপ্লিট হতে আমরা কত টাকা এস্টিমেট করছিলাম? 6 লাখ টাকা। 6 লাখ টাকা আমাদের কস্ট কত হয়েছে বলো দেখি? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এখন আমাদের তারপর আছে বিলিং টু ডেট। আমাদের 2010 সালে যে এই 4 লক্ষ টাকা যে কস্ট হয়েছে এর মধ্যে আমরা বিল করছি কত টাকা বলো দেখি? 3 লাখ। 3 লাখ টাকা বিল করছি। আর কালেকশন টু ডেট, ওই 3 লক্ষ টাকা বিলের মধ্যে আমরা কত টাকা কালেক্ট করতে পারছি বলো দেখি? 2,70,000। 2,70,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা কালেক্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এই 4টা জিনিস আমরা অবশ্যই বুঝতে পারছি। কস্ট ইনকাম টু ডেট মানে কি, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, বিলিং টু ডেট, আর কালেকশন টু ডেট মানে কি। ওকে, এখন 2010, 2011 এবং 2012 সালের তথ্যগুলি দিয়ে আছে। এখন আমাদের অঙ্কের মধ্যে কি করতে হচ্ছে দেখো। প্রথম বলছে হলো কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রোস প্রফিট টু বি রিকগনাইজ ইচ ইয়ার। আমাদের বের করতে বলছে কি, গ্রোস প্রফিটটা বের করতে বলছে। রিকগনাইজ টু ইচ ইয়ার, প্রত্যেক বছর। প্রত্যেক বছর মানে 2010, 11 এবং 12। ইউজিং এ পার্সেন্টেজ অফ কমপ্লিমেন্টেশন মেথড। কোন মেথডে? কমপ্লিমেন্টেশন মেথড। কমপ্লিমেন্টেশন মেথড আমরা প্রথমে দেখলাম যতটুকু কাজ করব অতটুকু কাজে প্রফিটটা বের করব, এটাকে বলা হয় কমপ্লিমেন্টেশন মেথড। মানে এই কমপ্লিমেন্টেশন মেথডে গ্রোস প্রফিট নির্ণয় করার জন্য আমাদের নিম্নরূপ একটা শর্টকাট থাকবে। শর্টকাট কি আমি তোমাদের সুন্দর করে সবাই বুঝে দিচ্ছি, ভালো করে খেয়াল করলাম। দেখো আমরা কি রাখছি, আমরা সর্বপ্রথম দেখো কি ক্যালকুলেশন কি গ্রোস প্রফিট।
গ্রস প্রফিট লেখাতে আমরা লিখব পার্টিকুলার, আমাদের অঙ্ক হলো 3 বছরের জন্য 2010, 11, 12। এখন এক এক বছরের জন্য আমরা দুইটা করে গুণ করব, টাকা 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 টাকা। এই ঘর সম্পর্কে সবাই ক্লিয়ার তো নাকি? হ্যালো হ্যালো হ্যাঁ ভাই জি ভাই। তাহলে এখন দেখো আমাদের বলতে এই কাজের জন্য আমাদের কন্ট্রাক্ট প্রাইস কত ছিল? কন্ট্রাক্ট প্রাইসটা কত ছিল? 16 লাখ। 16 লাখ টাকা। তাহলে এই গ্রোস প্রফিট করার জন্য সর্বোচ্চ আমরা কি দিব? কন্ট্রাক্ট প্রাইস। 2010 এর দ্বিতীয় টাকার মধ্যে 16 লাখ টাকা, 2011 16 লাখ, 2013 কত? 16 লাখ টাকা। মানে এই কন্ট্রাক্ট প্রাইসটা সবার জন্য কি সমান, কারণ প্রত্যেকটা কাজের জন্য আমাদের কন্ট্রাক্ট প্রাইস কত হচ্ছে? 16 লাখ টাকা। ঠিক আছে? এখন এই কন্ট্রাক্ট প্রাইসের পরে আমাদের বিল করতে হবে কি? টোটাল কস্ট। কি কস্ট বলতে কি? টোটাল কস্ট। এই টোটাল কস্টের মধ্যে আমাদের যে ব্যয়গুলো হয়েছে, তাহলে তো দেখি আমাদের এই যে 4টা আইটেম কি আছে, এই 4টা আইটেমের মধ্যে ব্যয় কোনটা কোনটা হয় তুমি বলতে পারবা? এই ভাই 4টা আইটেম প্রথমটা ব্যয় হয়েছে হ্যাঁ, তাহলে লেখা আছে কস্ট ইনকার্ড টু ডেট আর এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। এই দুইটা হলো আমাদের ব্যয়। আমি সেটা ফিল করছি, তারপর দেখি কারেক্ট আছে, তারপরে এই দুইটা ব্যয় না। মানে ব্যয় কয়টা বলতে কি? প্রথম এই দুইটা। মানে 2010 এর জন্য কস্ট কত টাকা? 4 লাখ টাকা, আর এস্টিমেটেড কত? 6 লাখ। তাহলে এই দুইটা আমাদের যোগ করতে হবে। দেখো লেখা আছে কস্ট ইনকার্ড টু ডেট কত? 4 লাখ টাকা, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট কত? 6 লাখ টাকা। তাহলে এই 4 লাখ এবং 6 লাখ যেটা যোগ করে আমাদের টোটাল কস্ট কত হয়েছে? যেটা কি 10 লাখ টাকা হয়েছে। এটা কি কমপ্লিট? এটা কি বুঝতে পারছো সবাই? জি ভাই। ওকে। একই রকম ভাবে 2011 সালে আমাদের কত টাকা বলতে কস্ট ইনকাম টু ডেট? 8,25,000 আর এস্টিমেটেড কত? 2,75,000। এই দুটো যোগ করতে হবে। ঠিক একই রকম 8,25,000, 2,75,000। এই দুটো যোগ করে কত? 11 লাখ টাকা। ঠিক আছে? 11 সালে 12 সালে দেখো কস্ট ইনকাম টু ডেট কত? 10,70,000 আর এস্টিমেটেড কস্ট কিন্তু গিল আছে। অর্থাৎ গিল যা আছে তাই। তাহলে আমাদের 10,70,000 আর গিল এই দুটো যোগ করে কত? 10,70,000। তাহলে এখন খেয়াল করো, এই যে এইটা হলো কন্ট্রাক্ট কস্টের টাকা, আর এই 10,000 কিসের টাকা বলতে কি? টোটাল কস্টের টাকা। কিসের টাকা? টোটাল কস্ট। তাহলে এই 16 লাখ থেকে এই 10 লক্ষ টাকা বাদ দিয়ে আমাদের 6 লাখ টাকা থেকে এই 6 লক্ষ টাকা নাম কি? টোটাল এস্টিমেটেড প্রফিট। কি বলছো বলো তো? কি টোটাল এস্টিমেটেড কি? হ্যালো আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ কেউ নাকি? ভাই একটু আস্তে ভাই শোনাবে ভাই, কথাগুলো আস্তে। ভাঙা ভাঙা আসতেছে। আচ্ছা ভাই কথা ভাঙা আসতেছে আর অনেকটা অস্পষ্ট আসতেছে। আচ্ছা, আমার কথা স্পষ্ট না? জি ভাই, আপনার কথাগুলো অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তো শোনা যায় কিনা? হ্যালো, এখন কি ক্লিয়ার নাকি? ভাই হুম, ভাই ক্লিয়ার হয় নাই এখনো। এখনো ক্লিয়ার হয় না? হ্যালো, এখন ক্লিয়ার নাকি? হ্যাঁ ভাই। ওকে, জি ভাই এখন এখন মোটামুটি ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এখন আমি হেডফোনটা আমি একবারে সাথে সাথে নিয়ে গেছি, মুখের কাছাকাছি নিয়ে গেছি। আচ্ছা, এই যে এতক্ষণ যা বোঝাইলাম এটা কি বুঝছো নাকি আবার পরে বোঝাইতে হবে? তবে আলহামদুলিল্লাহ এতটুকু বুঝছি আপনার টোটাল ইনস্ট্রুমেন্ট প্রফিট পর্যন্ত। আচ্ছা, টোটাল এস্টিমেট প্রফিট আমরা বুঝতে পারছি। বলো তো অভিজ্ঞতা টোটাল এস্টিমেট প্রফিট আমরা কিভাবে বের করলাম? ভাই প্রথমে হচ্ছে আমাদের কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস। হ্যাঁ, কন্ট্রাক্ট প্রাইস থেকে তারপরে আমরা হচ্ছে টোটাল আমরা কস্ট বাদ বার দেব করছি। হচ্ছে টোটাল কস্ট। আচ্ছা ওকে, হ্যাঁ এবার তাহির বলো টোটাল কস্ট আমরা কিভাবে বের করছি? তাহির, হ্যাঁ ভাই, টোটাল কস্টটা এখান বের থেকে করছি। ভাই কন্ট্রাক্ট প্রাইস লিখতে হইব। হ্যাঁ, এরপরে হইতেছে সেখান থেকে টোটাল কস্টটা বের করতে হইব। হ্যাঁ, টোটাল কস্ট আমরা কোন দুইটা খরচের মাধ্যমে বের করছি বলো দেখি একটু? টোটাল কস্টটা, টোটাল কস্ট বের হ্যাঁ করছি ভাই, কস্ট টু ডেট আর এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট। হ্যাঁ এস্টিমেট টু কস্ট অফ মানে কমপ্লিট এখান আমাদের থেকে এক কথায় দুইটা cost। কস্ট আমরা যোগ করছি, দুইটা কস্ট যোগ করে আমাদের কি টোটাল কস্ট হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ তাহলে 16 লাখ হ্যাঁ থেকে 10 লাখ বাদ দিয়ে 6 লাখ, এটা কি টোটাল এস্টিমেটেড কি প্রফিট। ঠিক আছে? একই রকম ভাবে 2011 সালে 16 লাখ থেকে 11 লাখ বাদ দিয়ে কত? 5 লাখ। 2013 সালে কি 16 লাখ থেকে 10 লাখ 70,000 বাদ দিয়ে কত? 5,30,000 টাকা। এখন তো সবাই কমপ্লিট। জি ভাই। এস্টিমেটেড এস্টিমেটেড প্রফিট পর্যন্ত সবাই আমরা কমপ্লিট। ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে কত পার্সেন্ট কাজ আমরা কমপ্লিট করছি, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের কি লিখবো? পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, মানে ওই ডেট পর্যন্ত আমরা কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছি এটা বের করবো। ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, এই সূত্রটা কি? এই সূত্রটা তোমরা একটু লিখে রাখো খাতার মধ্যে। পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট, এই সূত্র রাখো।
পার্সেন্টেজ এই যেটুকু লাগবে পার্সেন্টেজ কমপ্লিটেড টু ডেট সমান সমান জানো সবাই কি দেখছো? সমান সমান হ্যাঁ সমান সমান লেখো উপরে লেখো কস্ট টু ডেট উপরে লেখো কস্ট টু ডেট উপরে লেখো কস্ট টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100 তাহলে কস্ট টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100 দেখাইছে? জি ভাই আচ্ছা শাইন বলো তো দেখি সূত্র কি লাগছে? কস্ট টু ডেট ডিভাইডেড বাই টোটাল কস্ট ইনটু 100 এখন দেখো 2010 সালেরটা কি 2010 সালে যে কস্ট টু ডেট কত টাকা বলো তো কি কস্ট টু ডেট এই যে কস্ট টু ডেট কত টাকা 2010 এ 4 লাখ 4 লাখ টাকা গুড আর 2010 এর টোটাল কস্ট এই দুটো টোটাল কস্ট কত বের করেছিলাম আমরা এই যে টোটাল কস্ট 10 লাখ 10 লাখ তাহলে 10 উপরে কস্ট টু ডেট 4 লাখ নিচে টোটাল কস্ট কত 10 লাখ ইনটু কত 100 তাহলে সমান সমান তোমার 40% পার্সেন্ট কত হবে 40% ঠিক আছে এরকম হবে সব জায়গায় না ভাই? এরকম সময় দেখো 2011 সালে এই যে কস্ট টু ডেট কত বলো তো টাইম বলো 2011 সালে কস্ট টু ডেট কত 8,25,000 তাই না আর টোটাল কস্ট কত বলো তো এই দুইটা যুক্ত করে কত 11 লাখ টাকা আছে রাইট তাহলে 8,25,000 11 লাখ দ্বারা ভাগ আর ইনটু কত 100 সমান কত পার্সেন্ট 75% কমপ্লিট টোটাল কস্ট কি ভাই এই কস্ট টু ডেট আর কস্ট টু কমপ্লিট এই দুইটা মিলে না? হ্যাঁ অবশ্যই একটু আগে বলাইলাম এই যে কস্ট টু ডেট আর এস্টিমেটেড কস্ট এই দুইটা যোগ করার পর আমাদের টোটাল কস্ট হচ্ছে আর এই কন্ট্রাক্ট কস্টে টোটাল কস্ট বাদ দিয়ে আমাদের এস্টিমেটেড প্রফিট বের করছে ঠিক আছে জানেন ভাই এখন শাইন এটা যোগ বলো করে তারপর বিয়ে করতে হবে না? কোনটা ওই যে কস্ট অফ ডেট আর এস্টিমেটেড কস্ট অফ হ্যাঁ এই দুটো যোগ করে টোটাল Complete. কস্ট একটু আগে তুমি না বললা যে কস্ট টু ডেট আর এস্টিমেটেড কস্ট এই দুটো যোগ করে টোটাল কস্ট ও আচ্ছা ঠিক আছে এখন দেখো 2013 সালের জন্য আমাদের গত 2013 সালের জন্য আমাদের কস্ট টু ডেট কত টাকা 2013 সালে কস্ট টু ডেট কত 2013 সাল হ্যাঁ 10,70,000 হ্যাঁ 10,70,000 10,70,000 আচ্ছা এখন আকিবি বলো টোটাল কস্ট কত টাকা 2013 সালে টোটাল কস্ট ভাই টোটাল 5,30,000 না না 5,30,000 এস্টিমেটেড 10,70,000 ভাই হ্যাঁ 10,70,000 টোটাল কারণ কস্ট এই যে এই দুইটা 10,70,000 হ্যাঁ এই দুইটা যোগ করে 10,70,000 হয়েছে কারণ এটা 0 টাকা মিল আছে যেহেতু ভাই একটা নাই হ্যাঁ হ্যাঁ তাহলে এখন 10,70,000 ভাগ কত 10,70,000 ইন্টু কত 100 সমান কত পার্সেন্ট 100%। এখানে কিন্তু ভুল আছে 10,40,000 আছে কিন্তু 10,70,000 এখানে 70 হবে ইন্টু 100 তাহলে সমান কত হবে 100%। ভাই হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ বলো। আপনার 2013 সালে হচ্ছে উপরে 10,40,000 দেওয়া হ্যাঁ 10,70,000 হবে এখানে 10,70,000 ডিভাইডেড বাই 10,70,000 ইন্টু 100 ঠিক আছে জি ভাই জি ভাই আচ্ছা এখন আমাকে বলে যে পার্সেন্ট টু কমপ্লিটেড টু ডেপ যে এই যে 40% 75% এবং 100% এর বিল এখানে কারো কোনো কনফিউশন আছে হ্যালো হ্যালো এখানে কারো কোনো কনফিউশন আছে ভাই। নাকি আমার আমার কথা কি আমি স্পষ্ট নাকি বোঝা যায় তোমার কথা জি ভাই বুঝলাম। আচ্ছা ভাই তাহলে এই কথাটা ভাঙে আসে আর কি এই সমস্যাটা আছে ওই নেটের প্রবলেম আর কি আচ্ছা তাহলে আমাদের এই পার্সেন্ট গুলো আমাদের কমপ্লিট এখন আমাদের বের করতে হবে কি এই যে দেখো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ ঠিক আছে কি বের করবো বলো দেখি টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ এই গ্রস প্রফিট রিকগনাইজ কিভাবে বের করবো আমরা বলা তো টোটাল এস্টিমেটেড প্রফিট কত বের করছিলাম যেখানে 2010 এর প্রফিট কত বের করছিলাম 6 লাখ 6 লাখ আর আমাদের প্রফিটের পার্সেন্ট কত বের হলো বলো দেখি 40% 40 এই 6 লাখের 40% 2,40,000 টাকা ক্লিয়ার মানে 40% করে যা হয় হ্যাঁ 40% করে যা হবে তাই এটা হলো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ একই রকম 2011 সালে বড় এস্টিমেটেড প্রফিট কত বের করেছিলাম আমরা এস্টিমেটেড 5 লাখ প্রফিট
5 লক্ষের উপরে পার্সেন্টেজ কত? 75%। 5 লাখ ইনটু 75 মানে সমান 3,75,000। ঠিক আছে। একই রকম ভাবে 2013 সালে দেখো আমাদের এস্টিমেটেড প্রফিট কত বের করেছিলাম? 5,30,000 আর আমাদের পার্সেন্ট কত? 100%। তাহলে 100% মানে 5,30,000 5,30,000। দেখো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজের মধ্যে তোমার কনফিউজ আছে কিনা? হ্যালো, জি ভাই। জি ভাই। তাহলে কমপ্লিট সবার? হ্যাঁ আচ্ছা ওকে। এই টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ তোমরা একটা জিনিস পাচ্ছ, সেটা না জি ভাই। গ্রস প্রফিট রিকগনাইজ ইন প্রিভিয়াস ইয়ার, মানে পূর্বের বছরে গ্রস প্রফিট আমাদের কি তা দিতে হবে। ঠিক আছে, এরা বাদ দিয়ে যেটা হবে সেটা আমাদের গ্রস প্রফিট। মানে এখন দেখো পূর্বের বছরে গ্রস প্রফিট দেখো 2010 সালের আগে কত? 2009 সাল, তাই না? হ্যালো, হ্যাঁ 2010 জি আগে ভাই, 2009 না, 2009 দেওয়া নাই। 2009 এর প্রফিট আমাদের দেয়া নেই, এই জন্য আমরা কি দিয়েছি? 00 দিছি। তাহলে 2,40,000 জিরো। থেকে 0 জি বাদ ভাই, দিলে আমাদের কত? 2,40,000 টাকা। মানে 2,40,000 টাকা কি 2010 সালের টোটাল প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। গ্রস এখন প্রফিট। কি বোঝা গেছে? জি ভাই। এখন দেখো 2011 সালে আমাদের প্রফিট কত দাঁড়াইছিল? 3,75,000। 2011 সালে কত? 2010, তাহলে 2011 সালে আমাদের প্রফিট কত ছিল? 2010 এ 2,40,000। এই 3,40,000। 3,75,000 থেকে 2,40,000 টাকা বাদ দিয়ে আমাদের মধ্যে 1,35,000 টাকা। ক্লিয়ার? জি ভাই। ওকে, জি ভাই, এখন আমরা বুঝা গেছে। 2013 সালে বলতো গ্রোস প্রফিট কত হয়েছিল? 5,30,000, তাই না? জি ভাই। 2013 সালে আগে হলো 2011, তাহলে 2011 সালে প্রফিট কত ধরেছিল? 3 লক্ষ কত বলে দেখি? 3,75,000। 3,75,000 বাদ দিয়ে 1,55,000 টাকা শেষ। এইটুকু করার পারলে 8 নাম্বার, আর জাবেদের মধ্যে 2, এই 10। এখন দেখো এখানে কোনো কনফিউজ আছে না ভাই আমার নাই। নাই? আচ্ছা, আর যদি কারো কোনো কনফিউজ থাকে তাহলে জিজ্ঞেস করো, পরবর্তী হবে কিন্তু তোমাকে দিবে না, তাহলে কিন্তু খবর আছে। জাস্ট এই বক্সটাতে না না কি কারো কোনো কনফিউজ আছে এই বক্সে? না ভাই, ভাই বক্সের থেকে কি ওই দুইটা আসছে, প্রথম দুইটা হ্যাঁ, কোন বক্সে থেকে? প্রশ্নের যে বক্সটা, প্রশ্নের বক্স, ওটা কি প্রথম দুইটা আসছে না অঙ্কে? প্রথম দুইটা মানে বুঝলাম না, প্রথম কি দুইটা ভাই? কস্ট কস্ট ইনকারেক্ট মানে টু ভাই ডেট আর দুইটা বলছে যে এস্টিমেটেড। কস্ট আচ্ছা আর আচ্ছা, শোনো মানে টোটাল দুইটা কষ্টের কথা বলতেছে। শোনো আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। আমাদের এই যে এখানে কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে কত টাকা বলতো শাহিন ভাই? 16 লাখ টাকা। 16 লাখ। এই 16 লাখ টাকা 2010, 11, 13 জন্য সবই একই টাকা, সমান টাকা। জি ভাই। জি এর ভাই। সাথে আমাদের বাদ দিতে হবে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে বলতে বোঝায় যে এই যে এখানে 4টা আইটেম দিয়ে আছে না, জি ভাই। এই 4টা আইটেমের মধ্যে কস্ট কয়টা? দেখো এই যেটা এখানে কালেকশন, তো লেখা আছে কস্ট। হ্যাঁ এই দেখো এখানে লেখা আছে কালেকশন টু ডেট, অবশ্যই এটা কালেক্ট করছে, তবে এটা কস্ট না, এটা বিলিং টু ডেট, বিল করছে, এটা কস্ট না, এটা আবার তাহলে আমাদের এস্টিমেটেড কস্ট আর এই যে কস্ট ইনকাম টু ডেট, এই দুটো আমাদের কি কস্ট। ঠিক আছে, তাহলে এই দুটো কস্ট। কস্ট মানে জি এই যে ভাই। 4 লাখ আর 4 লাখ 10 লাখ, এটা যুক্ত করে এটা যুক্ত করে 2,000 টাকা আমরা বের করছি। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন দেখো এরকম একটা অঙ্ক হলো, এই যে আমাদের দেখো 2 নম্বর অঙ্কটা 2016 সালে 11 নম্বর প্রশ্ন ছিল, এই অঙ্কটা তোমরা করো দেখো। দেখি এটা একটু করো তো দেখি। বলতে এইটা এখানে তো ভাই কস্ট দুইটা। কস্ট, হ্যাঁ এখানে কস্ট দুইটাই, প্রতি অঙ্কের ক্ষেত্রে কস্ট দুইটাই থাকবে। এখন ধরো এই যেটা সমাধানটা তোমরা সবাই বুঝো কিনা, ঠিক আছে? ধরো এটার কন্ট্রাক্ট প্রাইস কত? এই যে 16 লাখ টাকা। ঠিক আছে, আমি আবার বলতেছি খেয়াল করো, যে কন্ট্রাক্ট ভাই প্রাইস, প্রায় সেমি অঙ্ক, একটু হ্যাঁ ডিফারেন্স। সেমি অঙ্ক, শুধুমাত্র টাকা টুকা এই দেখছি। 12,000 টাকা। মানে এই অঙ্কটাই থাকবে, বুঝতে পারছো? শুধুমাত্র টাকা টুকা চেঞ্জ করা থাকবে, আর কিছু না। তারপর আমি এই অঙ্কটা আরেক বলতে যাইতেছি, ধরো যে কন্ট্রাক্ট সবার জন্য কি সমান। ভাই হ্যাঁ, ভাই অ্যাকাউন্ট টাইটেল কি আরো কিছু যোগ হইতে পারে? না যা আছে তাই, এর কম নয় বেশি নয়। ঠিক আছে, আমি সবসময় এই 4টা জিনিসই দিয়ে থাকি। দেখো কস্ট তাহলে, এই দুইটাই হওয়ার হ্যাঁ সম্ভাবনা বেশি, এই তাই তো? কস্ট, এই কস্টটা দুইটাই থাকবে, কখনো একটা থাকবে না, আর কখনো তিনটাও থাকবে না, এই দুইটাই থাকবে। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কস্ট এখানে টোটাল কস্ট মানে কি বলতো? এই যে এই দুইটা কি কি, তাহলে 4 লাখ আর 6 লাখ যুক্ত করে কত? 10 লাখ। 10 10 লাখ। লাখ টাকা যুক্ত আছে। আর 15 লাখ থেকে 10 লাখ বাদ দিয়ে কত? 16 লাখ থেকে 10 লাখ বাদ দিয়ে কত? 6 লাখ টাকা। ঠিক আছে, 6 লাখ টাকা। আবার দেখো 2012 সালে এই যে 9,75,000 আর 1,65,000, দুইটা যুক্ত করে আমাদের কত হচ্ছে? 11 লাখ টাকা হচ্ছে। ঠিক আছে, এই 16 লাখ থেকে 11 লাখ কত থাকে? 5 লাখ টাকা।
আছে। একই রকম ভাবে 10,70,000 আর এখানে কত বিল, তাহলে এই যে 10,70,000 আর নিয়োগ যুক্ত কত 10,70,000 ষোলো লাখে 10,70,000 বাদ দিয়ে কত 5,000 কত 70। পাঁচ তাহলে এইটা কি বের করলাম, এটা হলো এস্টিমেটেড প্রফিট। ঠিক আছে, এটা কি এস্টিমেটেড কি প্রফিট। প্রফিট। এস্টিমেটেড প্রফিটের পর আমরা কি বের করব, তো পার্সেন্টেজ টু কি কমপ্লিট, মানে ওই তারিখ পর্যন্ত কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছে এটা বের করতে। এটা সূত্রে কি লিখলাম, কস্ট টু ডেট ডিভাইড বাই টোটাল কস্ট ইন 100। গুড, থ্যাংক ইউ। তাহলে কস্ট টু ডেট, তাহলে কস্ট টু ডেট আমাদের কত বলতে কি 4 লাখ টাকা। ঠিক আছে, আর টোটাল কস্ট টোটাল কস্ট ইনক্লুডেড 10 লাখ। 10 লাখ, তাহলে 4 লাখ ভাগ 10 লাখ 10 লাখ। 40 লাখ। একই জি ভাই, রকম ভাবে 1100। 2013 টোটাল কস্ট টু ডেট কত 9 লক্ষ কত 75, আর টোটাল কস্ট কত বলে দেখি 11 লাখ। 11 লাখ ইনটু 100 সমান 85 11 লাখ। লাখ। এটা ক্ষেত্রে একই রকম, ওই যে কস্ট টু ডেট 10 লাখ 75, টোটাল কস্ট কত 10 লাখ 75 ইনটু কত 100 সমান কত 100%। 100%। তাহলে ওকে, এটা কাজ কমপ্লিট নাকি। আর জি ভাই। এটা পর আমাদের কি বের করে, টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ, এটা কি বের করে, এই যে এস্টিমেটেড প্রফিটের সাথে পার্সেন্টেজ গুণ, এই এস্টিমেটেড প্রফিট কত 6 লাখ আর পার্সেন্ট কত 40%, তাহলে 6 লাখের 40% 2 লক্ষ 40। একই রকম ভাবে এটা এস্টিমেটেড কস্ট কত 5 লাখ, 5 লাখের 85% 4 লক্ষ 25,000। একই রকম ভাবে 5 লক্ষ 30,000 100% 5 লক্ষ 30, আর এর সাথে পাবে হয় টিডিএস এর প্রফিট, প্রথম বছর টিডিএস এর প্রফিট নাই, এই জন্য 0, তাহলে 2 লক্ষ 40 এর 0 বাদ দিয়ে 2 লক্ষ 40,000। ঠিক আছে, একই রকম 2012 সালে 4 লক্ষ 25 থেকে এর আগের বছরে প্রফিট কত ছিল 2 লক্ষ 40, তাহলে এটা থেকে বাদ দিয়ে ভাই 1 লক্ষ 85। একই রকম ভাবে 2013 সালে আমাদের প্রফিট কত 5 লক্ষ 30, এর সাথে আগের বছর প্রফিট কত 4 লক্ষ 25, মানে 4 লক্ষ 25 হলো 5 লক্ষ 30 থেকে 4 লক্ষ 25 বাদ দিয়ে 1 লক্ষ 5 লাখ টাকা। দেখো ক্লিয়ার গেল। জি ভাই। তাহলে এই বক্সটা যদি পানো তাহলে 8 পাইবা, আর এই যে সূত্রে একটা চাপ দেখাচ্ছে না, যে যাবে না যাবে জন্য জি ভাই। এই 10 লাখ। দেখো অঙ্কটা কিরকম লাগে, সহজ না কঠিন? প্রতি বছর একটা করে থাকে এখান থেকে। জি ভাই, এটা তো সহজে ভাই, একই রকম। অবশ্যই সহজ। তারপর দেখো এই যে 3 নম্বর একটা অঙ্ক দিচ্ছি, এই একই অঙ্ক আছে 2018 সালে এটা অঙ্ক আছে। ঠিক আছে, 2018 সালে এটা প্রশ্ন, এর শুধুমাত্র 2 বছর, আর আগেরটা কি আছে বলতে 3 বছর অঙ্ক ছিল, এখন 5 বছর দিলে পারবে না, একই রকম নিয়ম। জি ভাই, 5 বছর থাকলে একই রকম। 10 বছর থাকলে একই রকম নিয়ম, একটা পারলে সবই পারা যাবে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার অঙ্ক আর 2 নাম্বার অঙ্ক তোমাদের কি থাকবে, কি হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এখন আমি চাবিটা তোমাদের বুঝিয়ে দিই। ভাই 3 নম্বর অঙ্কটা ভাই টাকা দুইটা দেওয়া আছে ভাই, এটা কিভাবে? কোন টাকা দুটো দিয়ে আছে এটা হচ্ছে, It is estimated that building দেখো আমি cost 3 নাম্বার cost অঙ্কটা দেওয়া আছে তাহলে একটু 20 লাখ। একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট বিল্ডিং কস্ট কত টাকা 20 লাখ, বিল্ডিং এর কস্ট 20 লাখ, উইল টেক 2 ইয়ার টু কমপ্লিট, দি কন্ট্রাক্ট প্রাইস কত টাকা 30 লাখ টাকা, আমাদের কন্ট্রাক্ট প্রাইস নাই রাইট। 30 লাখ। তাহলে এই যে জি ভাই, 30 লাখ কন্ট্রাক্ট টাকা, এই যে 30 লাখ, এই 30 লাখ টাকা। ঠিক আছে, এই যে কন্ট্রাক্ট প্রাইস 30 লাখ, এই 30 লাখ। তারপর আমাদের এখানে দেখো কস্ট কত আছে, হ্যাঁ ভাই, আমরা তো 20 লাখ টাকা নেবো না তাহলে ভাই। না 20 লাখ টাকা বিল্ডিং এর কস্ট, ওটা তো আমাদের দরকার না, আমাদের লাগবে না কন্ট্রাক্ট প্রাইস লাগে। ঠিক আছে, এই যে কন্ট্রাক্ট প্রাইস আমার এই 30 20 লাখ লাখের আর কাজ নাই, তাই তো ভাই? না 20 লাখের কোনো কাজ নেই। তারপর এখন টোটাল কস্টের মধ্যে আসবে কোনটা, দেখি এই যে প্রথম দুইটা কস্ট আসবে রাইট। জি ভাই, বক্সের দুটো। ভাই ব্যতিক্রম সাজেশন কি বেরিয়েছে না ভাই? হ্যাঁ, ব্যতিক্রম সাজেশন বেরিয়েছে, কিন্তু এটা ঢাকাইতে মনে পাইবে না। যদি আসে তাহলে অবশ্যই কিনতে পারবো, আমি লাইব্রেরিতে বলে রাখছি, যদি আসে তাহলে এবার নাকি ভাই পার্ট ছাড়া বের হইছে। পারছে না, পার্ট করা ছাড়া বের হইছে। তাই যেভাবে তো বের দেখলাম হোক, ভাই। যেটা বের হোক আমরা ওইটাই কিনবো আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে কি 3 নাম্বারটা পারবা সবাই? জি ভাই, 2-3 এই পারবে ধরো ভাই। একই রকম সিস্টেমের সব অঙ্কগুলি করা আছে। ঠিক আছে, তাই আকিব কি কিছু বলো নাকি? শালিক যদি একটা থাকে হ্যাঁ, সাল একটা না, ও আচ্ছা, হ্যাঁ আকিব ভালো কোশ্চেন করছো। এক সালের জন্য কন্ট্রাক্ট প্রাইস অঙ্ক থাকবে না, মিনিমাম 2টা এবং সর্বোচ্চ দুই যে অথবা করা তিন। থাকে। ঠিক আছে, 2টা 3টা 4টা 5টা এরকম থাকবে, কিন্তু একসাথে থাকবে না। ঠিক আছে আকিব, আকিব ক্লিয়ার? ওকে গুড, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা 2 নাম্বার অঙ্ক দেখো। 2 নাম্বারটা এই যে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, আর 2 নাম্বার বলছে কি সাবেদা করতে বলছে। সাবেদা কত সালে করতে বলছে বলো দেখি, 2000 কত সাল? 11। 2011 সালে যাবে, তাহলে 2011 সালে কি মাঝখানে টাকা করতে বলছে। ঠিক আছে, তাহলে মাঝখানে টাকা করতে হবে, তাহলে খেয়াল করবা যে সালে সাবেদা করতে হবে ওই সালের টাকা থেকে ওই টাকার সেম টাকা আগের সালটা বাদ দিতে হবে। বুঝতে পারছো? মনে করো 2010 সালে করতে হবে, তাহলে 2010 সালে সামনে তো কোনো টাকা নেই,
তাহলে 2010 সালটা যা আছে ঠিক থাকে, কিন্তু 2011 সালে যখন করবো তখন 2011 সাল থেকে 2010 টাকাটা বাদ দিয়ে টাকাগুলো বসে, ঠিক আছে। আবার যদি 2013 সাল বলতে 2013 সাল থেকে ঠিক আগের বছর 2011 সাল টাকাটা বাদ দিতে হবে, এই হলো সিস্টেম। তাহলে এখন দেখো জাবেদাগুলি কার কার জন্য দিতে হয়। প্রথম যে জাবেদা দিতে হবে সেটা হচ্ছে এই যে জাবেদা আমরা দিব এই যে এখান থেকে দিকে আমরা জাবেদা দিব, ঠিক আছে। এই যে আমাদের চারটা আছে না, চারটা আইটেম, জি ভাই 4 থেকে ভাই। এই চার থেকে তো চারটা জাবেদা দিব, এই চারটা জাবেদা হবে চারটা, ঠিক আছে। এই চারটা জাবেদা আমরা দিব। তাহলে প্রথম যে জাবেদা দিব সেটা হচ্ছে দেখো এই যে প্রথম কি আছে বলতে কি কস্ট ইনকাম টু ডেট আছে। আচ্ছা এটা মনে একটু অস্পষ্ট, আমরা তারপর একটা দেখে দিই, হ্যাঁ এই যে দেখে হ্যাঁ এটা দেখে দেখেন, এটা কি স্পষ্ট জি ভাই। আচ্ছা দেখো এই যে এখানে চারটা আইটেম দিয়ে আছে, এই চারটা আইটেম জন্য আমরা জাবেদা দিব, এর একটা কম হবে না বেশি হবে না, ঠিক আছে। দেখো খেয়াল করো, তাহলে প্রথম কি আছে কস্ট ইনকাম টু ডেট, এই কষ্টের জন্য আমাদের টাকা কত বলতে কি 9,75,000, হ্যাঁ সরি 9,35,000। এখানে তোমার জাবেদা কত সাল করতে বলছো, 2000 কত সাল, 2012। তাহলে মাত্রা 2012 করতে হবে, তাহলে এইটা থেকে আগের টাকাটা বাদ দিতে হবে, তাহলে 9,35,000 থেকে কত টাকা বাদ দিব দেখি, 4 লক্ষ। 4 লক্ষ টাকা বাদ দিব। দেখো এই যে টাকাটা এখানে বাদ দিয়েছে 9,75,000 থেকে 4,75,000 4 লাখ টাকা বাদ দিচ্ছে, হ্যাঁ কত থাকে 5,35,000, ঠিক আছে। এখন জাবেদাগুলি কিভাবে দিতে হবে এটা আমি তোমাদের বলতেছি। দেখো প্রথমটার জন্য যে জাবেদা সেটা হলো কন্ট্রাক্ট ইন প্রসেস ডেবিট আর ম্যাটেরিয়াল ক্যাশ এবং পেয়েবল এক্সেট্রা ক্রেডিট, ঠিক আছে। এটা তুমি একটু লিখে রাখো খাতার মধ্যে, নাকি জি ভাই। খাতার মধ্যে লিখলে তোমার ভালো হবে। লেখো একটু, প্রথম লেখো 1 নম্বর জাবেদা লেখো কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা লেখো। তোমরা সবাই একটু লেখো কস্ট ইনকাম টু ডেট, এই যে এখানে লিখে দেখলেন জাবেদা নাম্বার 1 লেখো কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা। কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা লেখাইছে, লেখো এই যে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ এন্ড পেয়েবল এক্সেট্রা ক্রেডিট, এটা হলো কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা। তাহলে প্রথম জাবেদায় আমরা ক্লিয়ার নাকি? জি ভাই। তাহলে প্রথম জাবেদা কার জন্য দিলাম বলো তো একটু, কস্ট Cost ইনকাম income টু to ডেটের জন্য, কস্ট ইনকাম টু ডেটের জন্য জাবেদা, ঠিক আছে। ওকে গুড, থ্যাংক ইউ। এখন দেখো তারপরে আমাদের 2 নাম্বার যে জাবেদা সেটা হলো এই যে বিলিং টু ডেটের জন্য জাবেদা, কার জন্য বলো দেখি, বিলিং টু ডেট। তাহলে তোমার দেখো জাবেদা নাম্বার 2 লেখো বিলিং টু ডেটের জন্য জাবেদা লেখো, বিলিং টু ডেট, বিলিং টু ডেট। কে আচ্ছা বিলিং টু ডেটের জন্য জাবেদা লেখো, কারণ বিলিং টু ডেট মানে কি, বিল করছে না, বিল করলে কি টাকা পাওয়া যায় না, দেনা সৃষ্টি হলো কি, বিল করলে দেনা সৃষ্টি হয়, ঠিক আছে। এই জন্য জাবেদা লেখো, এই যে লেখো জাবেদা লেখো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট লেখা আছে। ক্লিয়ার এ পর্যন্ত? জি ভাই। ওকে, তাহলে প্রথম জাবেদা কার জন্য দিলাম শাইন ভাই বলো তো একটু। কস্ট ইনকাম টু ডেট। 2 নম্বর জাবেদা বিলিং টু ডেট এর জন্য। থ্যাংক ইউ। 3 নম্বর লেখো এই যে কালেকশন টু ডেটের জন্য জাবেদা লেখো, 3 নম্বর কালেকশন টু ডেট, কালেকশন টু ডেট লেখা আছে, কালেকশন টু ডেট। জি ভাই। এখন কালেকশন টু ডেট মানে কি, দেনাদারের কাছে টাকা দেয় করছো না, জি ভাই পাই। তাহলে পাইলে নগদ টাকা বাড়ানো করে গেল কি, নগদ টাকা বাড়বে আর দেনাদার করবে, এই জন্য আবেদন হয়েছে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভ ফিট, এই যেটা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ফিট, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভ ফিট।
লেখা হয়েছে? এখন আমাকে বলো যে এই তিনটা জাবেদার মধ্যে কারো কোনো সমস্যা আছে না? কোনটা কার জন্য দিয়ে লাগে? কোনো কনফিউজ আছে? তাহলে প্রথমটা দিতে হয় কস্ট ইনকার্ড টু ডেট, 2 নাম্বারটা দিতে হয় বিলিং টু ডেট, আর 3 নাম্বারটা দিতে কালেকশন টু ডেট। ওকে, জি ভাই তিনটাই ডেটের জন্য। হ্যাঁ 3টা শেষ। আর 4 নাম্বার লেখো কনস্ট্রাকশন ইন প্রসেসকে বন্ধ করার জন্য যাবে না। এটা লেখো মুনাফার জন্য যাবে না, তাই হবে, মুনাফার জন্য যাবে না। কি ভাই? মুনাফার জন্য যাবে না বা গ্রস প্রফিটের জন্য যাবে না, গ্রস প্রফিটের জন্য যাবে না, গ্রস প্রফিটের জন্য যাবে না। দেখছো গ্রস প্রফিটের জন্য যাবে না, লেখো গ্রস প্রফিটের জন্য যাবে না। প্রথম লেখো কনস্ট্রাকশন এক্সপেন্স ডিবিট, construction expense debit, construction in process credit, revenue from long-term contract, এটা হলো credit. Construction expense debit, construction in process credit, revenue from long-term contract credit. জায়গাগুলো শেষ করো। তাহলে কি লেখছো? প্রফিটের জন্য যাবে কি লেখছো? কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, আর রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট কি ক্রেডিট। ওকে, এখন কোনটা কি দিব আমি বলতেছি, হ্যাঁ একটু ভালো করে খেয়াল করো। তাহলে কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকা দিতে হবে। প্রথম জাবেদার কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকা। এই যে আমি আবার বলতেছি কনস্ট্রাকশন ইন এক্সপেন্স করছো না, ওখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো প্রথম জাবেদার কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকা দিবে, প্রথম জাবেদার কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকা দিবে। হ্যালো, আমি কি বলছি শুনছো? কনস্ট্রাকশন এক্সপেন্সের মধ্যে ব্র্যাকেটে লিখবা প্রথম জাবেদায় কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকা দিবে, ঠিক আছে? হ্যালো, ওকে, হ্যাঁ ভাই, তারপর কনস্ট্রাকশন ইন প্রসেসের টাকাটা এটা ব্র্যাকেটে লেখো বিএফ, বিএফ মানে কি? ব্যালেন্সিং ফিগার। বিএফ বড় হাতে বি এবং এফ দুইটা বড় হাতে বি, ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে? কি ভাই? কনস্ট্রাকশন ইন প্রসেসের ব্র্যাকেটে লেখো বিএফ, ব্যালেন্সিং ফিগার বিএফ, বড় হাতে বি এবং এফ লাগবে, অবলিক এফ লাগবে, বিএফ হ্যাঁ লেখা হয়েছে। আর 3 নাম্বার লেখো রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট আছে না, এখানে টাকাটা খেয়াল করতে হবে, টাকাটা কোনটা? এটা হলো আমাদের কন্ট্রাক্ট প্রাইস আছে আমাদের প্রশ্ন। কন্ট্রাক্ট প্রাইস কত বলো দেখি? হ্যালো, 16 লাখ। 16 লাখ টাকা। আর দেখো আমাদের এখানে পার্সেন্ট হবে, এটা গ্রস প্রফিটের পার্সেন্ট, গ্রস প্রফিট পার্সেন্টে কি হবে? দেখো 2011 সালে গ্রস প্রফিট কত ছিল? এটা কি 75%, রাইট? 75%। আর আমাদের জাবেদা করার ক্ষেত্রে যে বছর ঠিক আগের বছরটা বাদ দিতে হয়, তাহলে 75% আগের বছরের প্রফিট কত ছিল? এটা আগের বছর প্রফিট কত? 40%। তাহলে 75 থেকে 40% বাদ দিতে হবে, এটার উপর কি 16 লাখ টাকা উপর দিব। তাহলে 75 থেকে 40 মধ্যে কত? 35। এই 16 লাখের 35% ধরলে 5,60,000 টাকা পাবে, ঠিক আছে? এখন আমি জাবেদাটা বুঝে দিতেছি, খেয়াল করে, হ্যাঁ? তাহলে প্রথম কার জন্য জাবেদা বলো দেখি? কস্ট টু ডেট, কনস্ট্রাকশন, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দেখো আমাদের প্রশ্নে কস্ট টু ডেট কত? 1 নাম্বার 8,25,000, আর এখানে কত? 4 লাখ টাকা। তাহলে 8,25,000 থেকে 4 লাখ টাকা বাদ দিয়ে কত হবে? 4,25,000 হবে না? জি ভাই। এটা তো জাবেদা কি বলো দেখি? কনস্ট্রাকশন ইন জি ভাই, আবার একটু বলেন তো ভাই। ম্যাটেরিয়াল ক্যাশ এন্ড পেয়েবল এক্সেপ্ট কি ক্রেডিট, ঠিক আছে? এটা জাবেদা। টাকাটা আমি আবার বলতেছি, আমাদের 2011 সালে কস্ট টু ডেটের টাকা ছিল 8,25,000, আর আগের বছরের টাকা হলো কত? 4 লাখ টাকা। তাহলে 8,25,000 থেকে 4 লাখ টাকা বাদ, সবসময় আগের বছর টাকা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো লেখা আছে 8,25,000 মাইনাস কত? 4 লাখ, সমান কত? 4,25,000। তাহলে কনস্ট্রাকশন ইন প্রসেস ম্যাটেরিয়াল ক্যাশ এন্ড পেয়েবল এক্সেপ্ট কি ক্রেডিট, শেষ হবে। ক্লিয়ার এখন তো? হ্যাঁ ভাই। ওকে, 2 নাম্বার জাবেদা কার জন্য বলছিলাম? বিলিং টু ডেটের জন্য জাবেদা, তাই না? জি ভাই। বিলিং টু ডেট দেখো 2011 সালে বিলিং টু ডেট কত? 9 লাখ টাকা, তাইতো? জি ভাই। আগের বছরের টাকা কত ছিল দেখি? 3 লাখ।
3 লাখ 9 লাখ থেকে 3 লাখের কত থাকবে বলি কি 6 লাখ। তাহলে এই যে যাবে লেখা আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস 6 লাখ টাকা ক্রেডিট। ঠিক আছে, এই যে ব্যাকেটে এখানে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার তো নাকি? জি ভাই। ওকে, 3 নাম্বার যাবে কার জন্য বলো দেখি, বিলিং টু ডেট নাকি কালেকশন? 3 নাম্বার যাবে ক্যালকুলেশন টু ডেট। কালেকশন টু ডেট। তাহলে কালেকশন টু ডেট দেখো 2011 সালে কালেকশন টু ডেট কত 8 লাখ 10 আর 2010 লাখ 10 থেকে 2 লাখ 70 2,70,000 টাকা বাদ দিবে, রাইট? 2,70,000 বাদ। এই যে যাবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট বাদ দিয়ে টাকাটা দেওয়া হচ্ছে 5 টাকা কত 40। ক্লিয়ার? জি ভাই। ওকে গুড। এখন জি 4 ভাই। নাম্বার যে যাবে তো আমাদের ডিউরেশন কিন্তু শেষ, ডিসকানেক্ট হয়ে গেলে আবার জয়েন করবো, ঠিক আছে? আচ্ছা সবাই একটু জয়েন করে নাও, ঝামেলা বাদ দিয়ে সবাই একটু জয়েন করে নাও। লিভ দিমু না ভাই? হ্যাঁ লিখলে নতুন জয়েন করো।